মিস্টার ডাবকে দেখেই ভয় পেয়ে গেল ওরা। দূর থেকেই ওদের অভয় দিল মিস্টার ডাব। কাছে এসে জিজ্ঞেস করলো ওরা কারা। জবাবে বাচ্চা কোলে মহিলাটি বলল, আমরা ইবু বেসির 4 স্ত্রী। ইবু বেশি মানে উমলুঙ্গু, সাদা মানুষ বা শ্বেতাঙ্গ। ইসমাইলের কথা বলছো? হ্যাঁ, আর কার কথা বলবো? আমরা তার বড় বউ। আমি তার বড় বউ। এই বাচ্চাটা তার সন্তান। আর একটু আলো হলে দেখতে পেতেন বাচ্চাটা দেখতে প্রায় শ্বেতাঙ্গদের মতোই। গর্বিত স্বরে বলল মহিলাটি। কি বলবে বুঝতে পারছে না মিস্টার ডাব, তাই নীরবেই ঘোড়ার পিঠে বসে রইল। মহিলাগুলো মিলি ক্ষেতের দিকে রওনা হলো। কিন্তু কয়েক কদম এগিয়েই থেমে গিয়ে নিজেদের মধ্যে কি যেন ফিসফাস করলো তারা। তারপর সেই মহিলাটি আবার ফিরে এলো। বলল, একটা প্রশ্ন করতে চাই শিক্ষক। স্পষ্টই মিস্টার ডাবের পরিচয় ওরা জানে। স্পষ্টতই মিস্টার ডাবের পরিচয় ওরা জানে। এই কথা কি সত্য যে আমরা আরেকটা নতুন বোন পেতে যাচ্ছি? পেস্টর কি উত্তর দেয় তা শোনার জন্য বাকিরা ওই মহিলার পিছে জটলা বেঁধে দাঁড়িয়ে আছে। নতুন বোন মানে? কি বলতে চাইছো? মানে শিক্ষক, আমরা শুনেছি আপনার মেয়ে জোলাকে বিয়ে করতে যাচ্ছে ইবু বেশি। তাই আমরা ভাবলাম আপনি বোধহয় পণ হিসেবে কত গরু নেবেন সেটা ঠিক করতে এসেছেন। যেমনটা শুনেছি, জোলা যদি সত্যিই তেমন সুন্দরী হয় তাহলে বোধহয় গরুর পুরো পালই চাইবেন আপনি। ঘটনা এবার সহ্যের সীমা ছাড়িয়ে গেল। এমনকি দারুণ সহিষ্ণু মিস্টার ডাবের পক্ষেও। সে বলল, বিধর্মী বেহায়া মেয়ে, সাহস কত তোমার আমার সাথে এভাবে কথা বলো? সাদা লোকটা কোথায়? 2 কদম এগিয়ে এলো মহিলাটি। ঘৃণা মিশ্রিত রাগের সাথে বলল, খারাপ নামে আমাদের ডাকছেন কেন শিক্ষক? আমরা সবাই একজনের স্ত্রী, সম্মানিত নারী। আপনারও তো স্ত্রী আছে। অবশ্য ইবু বেশি বলেছে একজনই মাত্র স্ত্রী আপনার। কিন্তু তাকে কি আপনি উপযুক্ত সম্মান দেন না? আর ইবু বেশিকে খুঁজছেন তো? সে ওই বড় ঘরে আমাদের সবচেয়ে ছোট বোনকে নিয়ে ঘুমিয়ে আছে। গত মাসেই ওকে বিয়ে করেছে ইবু বেশি। আমাদের স্বামীর জমি চাষ করতে যাচ্ছি আমরা। যেতে যেতে আপনাকে শুভ দিন জানিয়ে যাচ্ছি। আর আশা করি আপনার মেয়ে ইনকোসাজানার জীবটা আপনার মতো এমন রুক্ষ নয়। রুক্ষ হলে নতুন বোন হিসেবে তাকে আমরা ভালোবাসবো কি করে? বলে নিজের কম্বলটা ভাঁজ করে দেমাগী ভাব দেখিয়ে বোনদের নিয়ে রওনা হয়ে গেল সে। জীবনে প্রথমবারের মতো ভয়াবহ রেগে গেছে মিস্টার ডাব। রাগের চোটে হাতের জলহস্তির চামড়ার চাবুক দিয়ে কষে আঘাত করল ঘোড়ার গায়ে। যন্ত্রণায় হেরেস্যা করে উঠে বড় ঘরের দিকে তীরের মতো ছুট লাগালো ঘোড়াটা। ওদিক ওদিকে ঘোড়াটার যন্ত্রণাকাতর ডাক ইসমাইলের কানেও গেছে। তাই মৌমাছির চাক আকৃতির গ্রালের ততোধিক ছোট দরজাটা দিয়ে নেটিভদের মতোই হাঁটু গেড়ে হাতের উপর ভর দিয়ে বেরিয়ে এলো ইসমাইল। পেছন পেছন বের হলো ওর নতুন তরুণী বউ। বাইরে এসে বড় করে হাই তুলল মেয়েটা। মাত্রই ঘুম ভেঙেছে ওর। তবে প্যাস্টারের দৃষ্টি কাড়ল মূলত ইসমাইল। ওর গায়ের রংটাই কেবল সাদা, কিন্তু বাকি সব কালোদের মতোই। কোমরে ঝুলছে স্থানীয় কায়দায় বানানো ও পরিহিত মোচা, আর কাঁধের উপর দিয়ে পিঠে ফেলা আছে পশমি ক্যারস ক্যারস
হামাগুড়ি থেকে উঠে সোজা হয়ে তাকানোর পর ইসমাইল দেখতে পেল তার অতিথিকে। সাথে সাথে চোয়াল ঝুলে পড়ল তার। নিচু কণ্ঠে গাল বকল ইসমাইল। তারপর গিয়ে দাঁড়ালো মিস্টার ডাবের সামনে নীরবে। মিস্টার ডাবেরও মুখ বন্ধ। সত্যি বলতে রাগের চোটেই কথা বলতে পারছে না সে। আহ, কেমন আছেন স্যার? শেষ পর্যন্ত নিজেকে ফিরে পেয়েছে ইসমাইল। বলে চলেছে, খুব ভোরে চলে এসেছেন তো, তাই খানিক অপ্রস্তুত হয়ে গেছি। আপনি আসবেন জানলে। এ পর্যন্তই বলে ইসমাইলের খেয়াল হলো যে তার নতুন বউ তারই কাঁধের উপর ভর দিয়ে প্যাস্টরকে দেখছে। ক্যারস টানাটানি করতে করতে পিছন দিকে কষে একটা লাথি হাঁকালো সে। জুলু ভাষায় ধমক দিয়ে বলল ভেতরে যেতে। তারপর নিজের পোশাক নিয়ে তাড়াহুড়ো করে সাফাই গাইল। এই পোশাকের সাথে আপনি নিশ্চয় খুব একটা পরিচিত নন। আসলে হয়েছে কি, এগুলো হচ্ছে কাফরিদের পোশাক। ওদের সাথে সম্প্রীতি বজায় রাখতেই এসব পরে থাকি। বাদ দিন ওসব। ঘরে আসবেন না? আপনাকে টাইওয়ালা কালোদের মধ্যে প্রচলিত বেয়ার দিতে বলছি, না মানে আমাসি মাঠা দিতে বলছি। আর নাস্তার জন্য এখনই একটা বাছুর জবাই করতে বলছি। আর শুনতে পারল না মিস্টার ডাব বলল ইসমাইল। ইসিম বা ইবু বেশি যাই হন, আপনার ভৃতদের সম্পর্কে আমার কাছে মিথ্যা বলার দরকার নেই। আমার মেয়ে আর ননাহ ও বলেছিল, কিন্তু আমি ওদের কথা বিশ্বাস করিনি। কিন্তু এখন দেখছি ওরাই ঠিক বলেছে। আপনি কালো মনের মানুষ। গতকালই আমার বাড়িতে গেছেন আপনি। আমার মেয়েকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন। আর আজ নিজ চোখে এসব কি দেখছি আমি। ছি, নিজের জাতের উপরই ঘৃণা জন্মে যাচ্ছে আমার। খুব ভালো করে শুনে রাখুন। যদি কখনো ভুলেও আমার বাড়ি রামাহতে পা রাখেন, আমার স্ত্রী বা মেয়ের সাথে কথা বলার চেষ্টা করেন, তো বলে রাখছি, কাফরিরা চাপকে আপনাকে এলাকা ছাড়া করবে। হাতের জাম্বক, জলহস্তির চামড়ার চাবুক। ঝাঁকাতে ঝাঁকাতে বলছে মিস্টার ডাব। যদিও এটা আমারই দায়িত্ব, কিন্তু আমি বয়স্ক হয়ে গেছি, তাই ওদের দিয়ে এটা করাবো। প্রথমে ইসমাইল একটু কুঁকড়ে গিয়েছিল, কিন্তু প্যাস্টরের হুমকি শুনে স্বরূপে আত্মপ্রকাশ করল সে। বলল, ওখান থেকে বেরিয়ে গেলেই ভালো করবেন। এখান থেকে বেরিয়ে গেলেই ভালো করবেন, বুড়ো ভাম কোথাকার। আর নয়তো আপনাকে দিয়ে অন্য সুরে গান গাওয়াবো আমি। সি কাউ এর চামড়ার চাবুক দিয়ে পিটিয়ে এমন হাল করব যে আপনার পরিবারও চিনবে না আপনি কে। আর একটা ব্যাপার, আপনার মেয়েকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি। বলেছিও যে ওকে পেলে অতীত ছেড়ে ফেলবো আমি। ছেড়ে দেব এই কালো বস্তাগুলোকেও। ওই হবে আমার একমাত্র স্ত্রী। আর চামড়া আমাদের সাদা হোক বা কালো, রক্ত মাংস তো একই, সবই লাল। এমনকি আপনাকেও একই কথা অনেকবার বলতে শুনেছি। তাহলে আর আপনার মেয়ের অভিযোগের থাকছে কি? শুধু এদের মাঝে নিজের জায়গা করে নেবে র্যাসেল। তারপর একবার হাসি দিয়ে বলল, ওদের সাথে মিলি খেতে গিয়ে কাজও করবে ওদের মতো। ইসমাইলের বক্তব্য শুনে প্রচণ্ড রাগে যুক্তি বুদ্ধি হারিয়ে ফেলেছে মিস্টার ডাব। কারণ প্রথমত একজন ইংলিশ ভদ্রলোক সে, দ্বিতীয়ত একজন ধর্মপ্রচারক, তৃতীয়ত ও প্রধানত নিজের মেয়েকে প্রাণ দিয়ে ভালোবাসে সে। ওই মেয়ের সম্বন্ধেই এমন সব কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারল না মিস্টার ডাব। হাতের জাম্বক দিয়ে ইসমাইলের মুখে আঘাত করে বসল সে। এতটাই জোরে মেরেছে যে মুখ কেটে রক্ত বেরিয়ে গেছে। সাথে সাথে সংবিত ফিরল
ফাস্টারের। বুঝল নির্ঘাত নিজের মৃত্যুদণ্ডে স্বাক্ষর করে ফেলেছে। সেই অপেক্ষায় রইল সে। কিন্তু কোনো দুর্ঘটনা ঘটল না, কারণ দুনিয়ার আর সব হিংস্র মানুষের যা স্বভাব, ইসমাইলেরও তাই। হিংস্র কিন্তু ভীরু কাপুরুষ সে। এবং এই ব্যাপারটা র্যাসেল অনেক আগেই বুঝে গিয়েছিল। যা হোক, সামলে উঠে প্রচণ্ড রাগে লাফিয়ে উঠতে যাচ্ছিল ইসমাইল। কিন্তু যখন দেখল মিস্টার ডাবের সাথে দুই গাইড তাদের হাতের আশেগায় প্রস্তুত করে রেখেছে, নিজেকে নিয়ন্ত্রণ করল সে। নয়তো ওগুলো নির্ঘাত তার বুকেই ঢুকবে। দাড়ি থেকে রক্ত মুছে ইসমাইল বলল, আজ আমাকে আপনার শত্রু বানিয়ে নিলেন। এতদিন আপনার মেয়ের খাতিরে আপনাদের রক্ষা করেছি, কিন্তু আর না। যখন পরিণতি আসবে এই কথাটা মনে রাখবেন। যখন ঈশ্বরের হুকুম হবে তখনই আমার সময় শেষ হবে। তোমার বা অন্য কারো ইচ্ছায় নয়। তবে তোমাকে আঘাত করে পাপ করেছি আমি, সেজন্য আমি দুঃখিত। তুমিও কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ঈশ্বরের কাছে ক্ষমা চাইবে আশা করি। বলে ঘোড়ার মুখ ঘুরিয়ে ইসমাইলের ক্রাল মাফুটি ছেড়ে বেরিয়ে এলো মিস্টার ডাব। বাড়ি ফিরে এসে র্যাসেলের সাথে কথা বলল মিস্টার ডাব। তবে ঘটনার সবিস্তার বর্ণনা না দিয়ে কেবল বলল যে র্যাসেল যা জেনেছে ঠিকই জেনেছে। ইসমাইলকে বলে এসেছে যে সে যেন ভুলেও আর কখনো এই বাড়ির দরজা অতিক্রম না করে। এর বেশি আর কিছু বলল না। তবে ঘটনা জানতে কারও বাকি রইল না, কারণ দুই কাফরি গাইডের কাছে জিজ্ঞেস করে ঘটনা জেনে নিয়েছে নই। ওদিকে মিসেস ডাবের কাছে ঘটনার সবিস্তার বর্ণনা দিয়েছে মিস্টার ডাব। শুনে খুবই আপসেট হয়েছে সে। বলল যে কোনো না কোনোভাবে এই ঘটনার প্রতিশোধ ইসমাইল নেবেই। স্বামীকে অনুরোধ করল যে র্যাসেলকে এভাবে বিপদের মুখে পড়তে দেয়া ঠিক হবে না। জবাবে মিস্টার ডাব বলল, তুমিই না বলো যে র্যাসেলের কোনো ক্ষতি হবে না? আমিও সেটাই বিশ্বাস করি। হ্যাঁ বলি, কিন্তু তারপরও কথা থেকে যায়। ওকে এখানে রাখা আমার উচিত মনে হচ্ছে না, বলল র্যাসেলের মা। নিঃস্বার্থ মহিলাটি বলল না যে নিজের স্ত্রীর নিরাপত্তার কথা মিস্টার ডাবের মনে রাখা উচিত। কিন্তু এখন কিভাবে চলে যাই? আমার এতদিনের পরিশ্রমের ফসল মাত্রই ফলতে শুরু করেছে। এখন চলে গেলে এই লোকগুলো সবাই আবার বর্বর জীবনে ফিরে যাবে। ইসমাইল বা অন্য কেউ আমার শরীরের কি ক্ষতি করতে পারবে তা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। কিন্তু এখন এখান থেকে চলে গেলে ঈশ্বরের সামনে যেদিন দাঁড়াবো সেদিন এই কাপুরুষতার কি জবাব দেব আমি? চাইলে র্যাসেলকে নিয়ে ফিরে যেতে পারো তুমি, কিন্তু কাজ শেষ করার জন্য আমাকে এখানে থাকতেই হবে। মিসেস ডাব আগেও স্বামীকে ছেড়ে যায়নি, এখনো গেল না। আর র্যাসেলকে যখন জিজ্ঞেস করা হলো, ও বলল কোথায় আছে তাতে ওর কিছুই আসে যায় না, কারণ কাউকেই ভয় করে না ও। তবে মা যেখানে যাবে সেখানে ও যাবে, কিন্তু আফ্রিকার বাইরে যাবে না। এই দেশের মাটিতে হেসে খেলে বড় হয়েছে ও। আফ্রিকায় ওর দেশ। তবে যে কথাটা র্যাসেল উজ্জ্ব রাখলো সেটা মিসেস ডাব ছাড়া আর কেউ ধরতে পারল না। তা হচ্ছে রিচার্ডের জন্য এখনও অপেক্ষা করছে র্যাসেল, এবং ওকে এই আফ্রিকা ছাড়া আর কোথাও খুঁজে পাবে না সে। দিন গড়িয়ে সপ্তাহ এলো, সপ্তাহ গড়িয়ে মাস। এভাবে একে একে কেটে গেল 8টি মাস। ইসমাইলের কোনো খবর এলো না। তবে কাফরিদের কাছ থেকে উড়ো খবর পাওয়া গেল যে ব্যবসার কাজে উত্তর দিকে গেছে ইসমাইল। বছরখানেক লাগবে তার ফিরে আসতে। খবর শুনে সবাই খুব খুশি। অসন্তুষ্ট কেবল নই। তবে কাউকে কিছু বলল না ও। সবাই ধারণা করলো লোকটা হয়তো মারাই গেছে। সুখে শান্তিতে কাটতে থাকলো রামাহয়ের বাসিন্দাদের দিন। তবে নই ছাড়া আর কেউ সন্দেহ করল না যে এটা আসলে ঝড়ের আগের থমথমে নীরবতা।
হঠাৎ একদিন ডিনগানের বার্তা নিয়ে হাজির হলো জুলু দূত। আগের বারের মতো এবারও ওরা রাজার উপহার হিসেবে নিয়ে এসেছে সাদা গরুর পাল। আগের বারের মতোই রাতে ওদের সাথে কথা বলল র্যাসেল, কারণ অন্য কারো উপস্থিতিতে র্যাসেলের সাথে কথা বলবে না তারা। আগের মতোই আবদার নিয়ে এসেছে যে একটা জরুরি পরিস্থিতির উদ্ভব হয়েছে। রাজা ও তার মন্ত্রণাদাতারা ইনকো সাজানার পরামর্শ চায়। র্যাসেল জানতে চাইল কি সেই গুরুতর ব্যাপার। দূতেরা তা বলতে পারল না, অথবা না জানার ভাব ধরে বলল বিষয়টি তাদের সামনে খোলসা করা হয়নি। র্যাসেল তখন বলল যে রাজা যদি দূত মারফত সেই সমস্যাটা বলে পাঠায় তাহলে বিচার বিবেচনা করে একটা মত দিতে পারবে ও, কিন্তু রাজার ক্রালে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। জুলুদের পক্ষ থেকে প্রশ্ন উঠল, কেন সম্ভব নয়, যেখানে পুরো দেশ তার নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে? জবাবে র্যাসেল বলল, আমার ঘরের লোকদের কাছে আমি এখনো ছোট। তারা এমনকি একদিনের জন্য আমাকে বাড়ির বাইরে যাবার অনুমতি দেবে না। জুলুদের মধ্যে বাবা মাকে সম্মান করা ও তাদের প্রতি নিখাদ আনুগত্য বজায় রাখার নীতি প্রচলিত। সেটা মনে করে কথাটা বলল র্যাসেল। ভাবল ওর অসুবিধাটা জুলুরা বুঝবে, কিন্তু তা কি করে হয়? কথা বলছে রাজার মুখ। পড়ুন দূত। তবে এই লোক মোপো নয়, অন্য একজন। সে বলল, ইনকো সাজানা জুলা কি করে একজন সাধারণ আকাশের ওঝার সাথে আত্মীয়তার বন্ধনে জড়িত থাকতে পারে? স্বর্গ কি কখনো মেঘের হুকুমে চলে? মেঘই বরং চলে স্বর্গের হুকুমে। এবার র্যাসেল বলল, যদি সেই মেঘ থেকে স্বর্গের জন্ম হয় তবে মেঘের হুকুম মানতে স্বর্গ বাধ্য। স্বর্গ থেকে মেঘ আসে লেডি, মেঘ থেকে স্বর্গ নয়, বলল সেই ইন্দুনাটি। পুরো একটা জাতির উপর ক্ষমতা পাওয়ার ব্যাপারটা র্যাসেলের কাছে প্রথমে ছিল একটা কৌতুকের মতো, আর ক্ষমতা জিনিসটার প্রতিও সবার মোহ আছে। র্যাসেলও এর ব্যতিক্রম নয়। কিন্তু ও যখন দেখল জুলুরা ভাবছে ওর ক্ষমতা এমনকি ওর বাবা মার অবাধ্য হবারও অধিকার দেয়, ব্যাপারটা আর কৌতুকের পর্যায়ে রইল না, গম্ভীর বিষয়ে পরিণত হলো। তাই রাসেল এবার চাইল এসবের ইতি টানতে। বলল, কি বোঝাতে চাইছ রাজার দূত? আমার বাবা মার কাছে আমি এখনো ছোট, আর বলা বাহুল্য সন্তানের চেয়ে বাবা মা অবশ্যই বড়, এবং অভিভাবকদের মেনে চলাই সন্তানের কর্তব্য। ইনকো সাজানা, আপনি যদি বলেন মরে যাও, মরে যেতে আমরা বাধ্য। ঠিক তেমনই বাধ্য আপনার বলা গল্প শুনতেও। তবে আসল সত্যতাতে ঢাকা থাকছে না। সত্যিটা আমরাও শুনেছি, জেনেছি কিভাবে বজ্রবিদ্যুতের সাথে সাথে শিশুর আকৃতিতে মাটিতে নেমে এসেছেন আপনি, আর এই সাদা পরিবারটি তাদের সন্তানকে কবরে শায়িত করে ফেরার সময় আপনাকে কুড়িয়ে পেয়ে তাদের সাথে নিয়ে গিয়েছে। অবাক হয়ে গেল র্যাসেল। বলল, এই গল্প আবার কোথা থেকে গজালো? আমাদের ওঝাদেরকে এই দৃশ্য দেখানো হয়েছে লেডি। ওঝাদের সামনে মিথ্যা দৃশ্য উন্মোচিত হয়েছে। আমিও আর 10টা মেয়ের মতোই সাধারণ। এই সাদা পরিবারে জন্ম হয়েছে আমার, আর আমাকে স্বর্গের আত্মা নামটি দেয়া হয়েছে কাকতালীয়ভাবে, এবং কাকতালীয়ভাবেই সেটা মিলে গেছে তোমাদের জাতির স্বর্গীয় আত্মার সাথে। নম্রভাবেই দূত বলল, শুনলাম। সাধারণভাবেই আপনার জন্ম, কাকতালীয়ভাবেই আপনি এই মহান নাম পেয়েছেন। কাকতালীয়ভাবেই আপনি আমাদের জাতির আত্মার মতো শ্বেতাঙ্গ ও তার মতোই সোনালি চুলের অধিকারিণী। আপনার বক্তব্য আমরা শুনেছি। র্যাসেল এরপর শুধু বলল, আমার বক্তব্যটুকু রাজার কানে পৌঁছে দিও।
এরপরে রাসেলকে জুলুদের রাজকীয় সালাম বায়েতে দিয়ে বিদায় নিল লোকগুলো। ফিরে এসে সাফারে যোগ দিল রাসেল। সবাইকে জানালো জুলুদের সাথে কি কথোপকথন হয়েছে। রাসেল ব্যাপারটাকে বেশ গুরুত্ব দিলেও বিষয়টাকে একদমই পাত্তা দিল না মিস্টার ডাব। বলল কিভাবে ওর জন্ম হয়েছে। রাসেল হাসতে শুরু করলো। তবে এক পর্যায়ে মিস্টার ডাবকে দেখা গেল বেশ ইতস্তত করছে সে, যদিও সেটা কেউ খেয়াল করলো না। তারপর জুলুদের কুসংস্কার নিয়ে কথা বলতে লাগলো সে। কথাও সে বলল যে পুরো ব্যাপারটাই সেফ একটা আজগুবি কাহিনী এবং খানিকটা রাজনৈতিক ব্যাপারও বটে। ওকে সাথে রাখতে পারলে রাজা বা জুলুদের বিশেষ কিছু লোক হয়তো বিরাট কোনো ফায়দা অর্জন করতে পারবে। সেই জন্যই ওকে জুলুল্যান্ডে নিয়ে যেতে চাইছে তারা। ঠিক সেই মুহূর্তে দেখা গেল কেমন যেন অস্বস্তি বোধ করছে রাসেলের মা। বলল যে খুব কঠিন আর ক্রূর একটা শক্তি নিয়ে অবিবেচকের মতো খেলছে ওরা। হাজার লোকের প্রাণ একটা সামান্য মেয়ের হাতে সঁপে দেওয়া মোটেই কোনো সাধারণ ব্যাপার নয়। তারপর বলল, হয়তো আমাদের নিজেদের প্রাণও ওর হাতেই রয়েছে, হয়তো। প্রসঙ্গ পরিবর্তন করতে রাসেল জিজ্ঞেস করল, নইকে কেউ দেখেছে কি না। জবাবে মিস্টার ডাব বলল, 2 ঘন্টা আগে নইকে ঝর্ণার দিকে যেতে দেখেছে সে। হয়তো প্রতিদিনকার মতো ফুল তুলতে যাচ্ছিল ও। সেই সাথে বলল, নই মেয়েটা খুব অদ্ভুত। খ্রিস্টান ধর্মের শিক্ষা সে অনায়াসে মেনে নিয়েছে, কিন্তু আজও ব্যাপটাইজ হতে সম্মত হয়নি। হঠাৎ রাসেল খেয়াল করলো কেমন যেন হয়ে গেছে ওর মায়ের মুখটা। দেখতে দেখতেই খাবার টেবিলের ওপর মুখ থুবড়ে পড়ে গেল সে। কিন্তু লাফিয়ে উঠে রাসেল তার কাছে যেতে যেতেই আবার চেতনা ফিরল তার। তবে ভীষণ ফ্যাকাশে হয়ে গেছে তার চেহারা। ছুটে গিয়ে মাকে ধরে রাসেল জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? ভয়াবহ একটা দৃশ্য হঠাৎ আমার চোখের সামনে ফুটে উঠল। দেখলাম একটা এলাকা রক্তে একদম লাল হয়ে আছে। আগুন লেগেছে চারদিকে। আগুনের লেলিহান শিখায় পুড়িয়ে যাচ্ছে সব কিছু। দৃশ্যটা খুব তাড়াতাড়ি মুছে গেল। বাদ দাও, ওসব কিছু না, বলল রাসেলের মা। নয়। নিজেকে একটু ফিরে পেয়ে বিছানায় চলে গেল মিসেস ডাব। তার রুমের দরজা বন্ধ হওয়ার পর বাবাকে রাসেল বলল, আমার কিছু ভালো ঠেকছে না বাবা। আমি খুব ভালোভাবেই জানি যে মা আসলেই ভবিষ্যৎ দেখতে পায়। আজে বাজে কথা বলো না। এসব তার স্কটিশ কুসংস্কার, আর কিছু নয়। আমাদের 25 বছরের বিবাহিত জীবনে এমন রূপকথা অনেক শুনেছি। তার চেয়ে বড় কথা হচ্ছে এই বন্য পরিবেশে আমরা বছরের পর বছর ধরে আছি। অনেক কিছুই তো হয়ে যেতে পারত, কিন্তু কই, কিছুই তো হয়নি। সবসময়ই আমাদেরকে নিজ কৃপায় রক্ষা করেছেন, আশ্রয় দিয়েছেন স্বয়ং ঈশ্বর, বলল রাসেলের বাবা। সেটা অবশ্যই ঠিক, কিন্তু বাবা, কখনো কখনো আমরা নিজেরও মনে আমারও আমার নিজেরও মনে হয় কিছু জিনিস দেখতে পাই আমি। সেভাবেই আমি জানি মা আমার সম্বন্ধে ঠিক কথাই বলেন। আসলেই আমার বড় কোনো ক্ষতি কখনোই হবে না। আর কি কি অনুভব করো? রিচার্ড ড্যারিয়েন নামের ছেলেটার কথা তোমার মনে আছে বাবা? প্রশ্নটা করতে করতে রাসেলের গালে একটু রঙের আভাস ফুটে উঠল। যে ছেলেটা তোমার সাথে দ্বীপে আশ্রয় নিয়েছিল তার কথা বলছো? হ্যাঁ, মনে আছে। বহু বছর হয় ওর কথা আমি ভাবিনি। ওকে নিয়ে কি হয়েছে? বলল মিস্টার ডাব। আমার মনে হয় ওকে আবার আমরা দেখব। স্মিথ একটু হাসলো ওর বাবা। বলল, তাই তোমার মনে হয়? ছেলেটা যদি বেঁচে থাকে আর আফ্রিকায় থাকে, দেখা তো হতেই পারে, কিন্তু সেটা কি আদেও ভালো হবে? দেখো রাসেল, এসব ভবিষ্যৎ দেখা জাতীয় ব্যাপার স্যাপার
ছাড়াও আমাদের জীবনে বহু যন্ত্রণা আছে, আর কালোদের ভেতর থেকে উঠে আসা এসব রাবিশ গ্রহণযোগ্য নয়। আমার এখন মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে আমাদের বোধহয় ফিরে যেতেই হবে। তবে এতে আমার মনটা ভেঙে খান খান হয়ে যাবে, কারণ আমার এতদিনের পরিশ্রমের ফসল মাত্র ফলতে শুরু করেছে। রেসেল বলল, বাবা, আগেও আমি বলেছি আমি আফ্রিকা ছেড়ে যেতে চাই না, তবে মায়ের শরীর স্বাস্থ্য বিবেচনা করা উচিত। দিন দিন ভেঙে পড়ছে তার শরীর। অধৈর্য কণ্ঠে মিস্টার ডাব বলল, ঠিক আছে, এসব নিয়ে আমি চিন্তা করব, তোমার মায়ের সাথেও কথা বলবো। আশা করি ঈশ্বর আমাকে পথের দিশা দেবেন। আমাদের সবাইকেই কখনো না কখনো মরতেই হবে। আমি প্রার্থনা করি আমার প্রিয় কাজ ধর্ম প্রচারে থাকাকালীন যেন আমার মরণ আসে। ঈশ্বর বলেছেন, আগামীকাল নিয়ে চিন্তা করো না। আজকে শয়তান তোমার উপর যত পাপ চাপিয়ে দিয়েছে সেগুলো থেকে আগে মুক্তি প্রার্থনা করো। আর এটাই আমার পথ চলার মূল মন্ত্র। ঈশ্বরের এই বাণী মেনে চলতেই পছন্দ করি আমি। কথা বাড়িয়ে লাভ নেই বুঝে বাবাকে শুভরাত্রি জানালো রাসেল। তারপর নইকে নিয়ে চিন্তা করতে করতে বিছানায় চলে গেল। ভাবল, মেয়েটা বোধহয় জুলুদের দৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে গ্রামে তার কোনো বান্ধবীর কাছে লুকিয়ে আছে। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল রাসেল। সকালে উঠে নইকে খুঁজল, কিন্তু কোথাও খুঁজে পেল না। অবাক কাণ্ড, গ্রামের কেউ কোথাও দেখেনি ওকে। আনমনে চিন্তা করতে করতে ফিরে আসছিল ও। তখন হঠাৎ এক নিঃসঙ্গ জুলুদ দেখা পেল। একটা কেরি, মুগুর সদৃশ্য হাতিয়ার ছাড়া লোকটার হাতে আর কোনো অস্ত্র নেই। রেসেলকে দেখেই এক হাঁটুতে ভর দিয়ে মাটিতে বসে পড়ল সে। তারপর হামাগুড়ি দেওয়ার মতো এগিয়ে এলো। বিশেষ গুরুত্বপূর্ণ কাউকে সম্মান জানানোর প্রচলিত জুলুদের রীতি এটা। লোকটাকে রেসেলের চেনা চেনা লাগলো। মনে হলো গত রাতে একে দেখেছে, কিন্তু সেটা ছিল রাতের আধো আলো আধো আধারে, তাই নিশ্চিত হতে পারছে না ও। তখনই সকল সন্দেহের অবসান ঘটিয়ে ওকে বায়াতে দিল লোকটা। কি হয়েছে জিজ্ঞেস করলো রেসেল। আমি তাম্বুসা ইনকো সাজানা, রাজার ইন্দুনা। গত রাতে আমাকে দেখেছেন আপনি? হ্যাঁ, মনে আছে আমার। এখানে আপনার সাথে নই নামে এক মেয়ে থাকতো, ইনকো সাজানা। জাদুকর ও ওঝা সোয়াপির মেয়ে সে। রাজার হুকুমে তার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে। ও মরত, কিন্তু আমরা জেনেছি যে সৈন্য ওকে ধাওয়া করছিল, স্বর্গ থেকে বজ্রপাত ডেকে এনে তাকে পুড়িয়ে মেরে ফেলেছেন আপনি, এবং সেই অধিকারও আপনার আছে। তারপর আপনার স্বর্গীয় অধিকার বলে সেই মেয়েটিকে আপনার দাসী করে নিজ ছায়াতলে আশ্রয় দিয়েছেন। বলে যাও। আমরা জানি ইনকো সাজানা, মেয়েটাকে আপনি খুব ভালোবাসেন। সেই জন্য গতকাল আপনার সাথে কথা বলার আগেই মেয়েটাকে ধরে আমরা লুকিয়ে রেখেছি। আমাদের উপর নির্দেশ ছিল যে আপনি আমাদের সাথে গেলে আমরা যেন ওকে ছেড়ে দিই, কিন্তু আপনি না গেলে ওকে রাজার কাছে নিয়ে যাওয়ার হুকুম ছিল আমাদের কাছে। খুব খারাপ কাজ করেছো টাম্বুসা। আর কি বলার আছে? রাজা বলে পাঠিয়েছে এই মুহূর্তে আপনি আমার সাথে গেলে ওকে ছেড়ে দেবে রাজা, কিন্তু না গেলে এখনই মৃত্যু ঘটবে ওর। তোমার কথা যে সত্য তা কিভাবে বুঝবো টাম্বুসা? লোকটা 20 গজের মতো পিছিয়ে গেল, তারপর চিৎকার করে ডাকলো, বেরো সবাই। ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো 13-14 বছরের একটা মেয়ে। রেসেল জানে প্রায়ই এই মেয়েটাকে নিয়ে বের হয় নই। মেয়েটা নইর ঝুড়ি বহন করে। ইন্দানু ইন্দুনা বলল, কিভাবে তোরা ধরা পড়েছিস, আর নই তোকে কি বার্তা দিয়েছে বল। জুলু রীতি অনুসারে ঘটনার কোনো সূক্ষ্ম বিবরণও
না এড়িয়ে মেয়েটা বলে গেল কিভাবে ফুল তুলতে গিয়ে জুলুদের হাতে ধরা পড়েছে ওরা। রাতে ওদের লুকিয়ে রাখা হয়েছিল এখান থেকে 4 মাইল দূরের একটা ঝোপের ভেতর। রাতে রাজার দূতেরা রামাহ থেকে ফিরে গেলে পরে এই মেয়েটাকে নিয়ে রওনা হয়েছে টাম্বুসা। তবে মেয়েটির হাতে একটা বার্তা দিয়েছে নই, সেটা হচ্ছে ইনকো সাজানা। জুলুরা আমাকে ধরে রাজার কাছে নিয়ে যাচ্ছে। রাজা ঘোষণা দিয়েছে ইনকো সাজানা এই মুহূর্তে জুলুল্যান্ডে গেলে আমাকে ছেড়ে দেয়া হবে, আর না গেলে আমাকে মেরে ফেলা হবে। লেডি, আমি মৃত্যুর জন্য প্রস্তুত, আপনি আসবেন না। আমি বিশ্বাস করি জুলুল্যান্ডে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু তবুও বলছি জুলুল্যান্ডে না এলেই আপনার জন্য মঙ্গল। তারপর মেয়েটা বলল ওকে টাম্বুসার অধীনে রেখে বাকিরা জুলুল্যান্ডে চলে গেছে, আর টাম্বুসা ওকে এখানে এনে লুকিয়ে রেখেছে র্যাসেলের সাথে দেখা করার জন্য। র্যাসেলের মনে কোনো সন্দেহ নেই যে মেয়েটির কথা সত্য, তবে প্রশ্ন হচ্ছে করণীয় কি। জুলু লোকটিকে ওর সাথে রামাহ যেতে বলল র্যাসেল। গিয়ে দেখলো খোলা বারান্দায় বসে কফি খাচ্ছে ওর বাবা আর মা। র্যাসেলের সাথে জুলু লোকটিকে দেখেই উদ্বিগ্ন হয়ে উঠল তারা। মিস্টার ডাব প্রশ্ন করলো কি ব্যাপার, কি হয়েছে। র্যাসেল লোকটিকে আবার তার গল্প শোনাতে বলল। লোকটি শোনালো, তবে ওর বাবা মাকে গোনাই ধরল না জুলু। র্যাসেলের দিকে ফিরে বলল যা বলার। মেয়েটিও তার গল্প শোনালো। গল্প শেষ হতেই লোকটিকে যাত্রার প্রস্তুতি নিতে বলল র্যাসেল। টাম্বুসা তখন বলল, আমি একটু দূরে সরে আপনার অপেক্ষায় থাকলাম ইনকো সাজানা। আপনার দাসীকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি রওনা হতে হবে, কারণ সূর্য অস্তের মধ্যে টেগুলা নদীর ওপারে আপনাকে দেখা না গেলে রাজার কাছে সংবাদ চলে যাবে, সাথে সাথেই মারা পড়বে নই। আর একটা ব্যাপার, কেবলমাত্র আমি ছাড়া আর কোনো সাদা বা কালো মানুষ যদি আপনার সাথে যায় তাহলে তাকেও হত্যা করা হবে। জুলু লোকটা ও বাকিরা চলে যেতেই বাবাকে প্রশ্ন করল র্যাসেল যে কি করা যায়। অনিশ্চিত ভঙ্গিতে মাথা নাড়ল র্যাসেলের মা। ততক্ষণে জুলুদের অসভ্যতা, কুসংস্কার ইত্যাদি নিয়ে হাজারটা কথা বলে ফেলেছে মিস্টার ডাব। শেষে বলল যে ওই পাগলের দেশে র্যাসেলের যাওয়া কোনো মতেই উচিত হবে না। র্যাসেল বলল, কিন্তু বাবা, তার অর্থ হবে নইয়ের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করা। আমার জায়গায় তুমি হলে যেতে না বাবা? অবশ্যই যেতাম। আসলে আমি বলছি তোমার জায়গায় আমি নিজে যেতে চাই। দিনগান বিচক্ষণ লোক, সে নিশ্চয় আমার কথা শুনবে, বলল মিস্টার ডাব। শুনবে না, সেফ তোমাকে জবাই করে ফেলবে। শোনোনি জুলু লোকটি কি বলে গেল? বলেছে আমার সাথে সাদা বা কালো যেই যাক তাকে খুন করা হবে। সুতরাং তোমার যাওয়ার কোনো উপায় নেই বাবা। মিসেস ডাব তখন বলল, র্যাসেল ঠিকই বলেছে, তোমার যাওয়ার উপায় নেই, গেলে আর ফিরে আসতে পারবে না। তাছাড়া এখানে আমাকে একা রেখে যাওয়ার কথা ভাবছ কি করে? তাহলে বেচারি নইকে ওর ভাগ্যের উপর ছেড়ে দেয়া ছাড়া আর কিছু করার নেই, বলল মিস্টার ডাব। কিন্তু তা কি করে হয় বাবা? মেয়েটাকে বাঁচানোর ক্ষমতা থাকা সত্ত্বেও আমি যদি ওকে মরতে দেই, সারা জীবন নিজের বিবেকের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো? কিন্তু র্যাসেল, জুলুরা যদি তোমাকেই মেরে ফেলে? না, তা ওরা করবে না মা, ও জানে সেই কথা। আমিও জানি, মানি, কিন্তু সেটা কথা না। কথা হচ্ছে ওদের মোটা মাথার ভেতর ইনকো ছাজানার আইডিয়া ঢুকেছে। আমি যদি এখন না যাই তাহলে দেখা যাবে
সৈন্য পাঠাবে রাজা, তোমাদের সবাইকে মেরে হলেও আমাকে তুলে নিয়ে যাবে। নইকে তুলে নেয়া তারই প্রথম পদক্ষেপ। এখন আমার মতে দুটো করণীয় আছে। এক, আমি জুলুল্যান্ডে যেতে পারি, তারপর নইকে উদ্ধার করে ওখানে আমার চরিত্রে যতটা সম্ভব ভালো অভিনয় করে বের হয়ে আসতে পারি। দুই, তল্পি তল্পা গুটিয়ে কাল সকালেই এই এলাকা ছেড়ে আমরা চলে যেতে পারি। সেক্ষেত্রে নই তো মরবেই, আমিও বিবেকের কাছে আর মুখ দেখাতে পারবো না। সঙ্গীন অবস্থার কথা ভেবে যুক্তির খোলস ছেড়ে বের হতে শুরু করলো মিস্টার ডাব। বলল, ঠিকই বলেছ। ঈশ্বর আমাদেরকে এখানে রক্ষা করতে পারলে জুলুল্যান্ডেও তোমাকে রক্ষা করতে পারবেন। অবশ্যই বাবা, কিন্তু আমি জুলুল্যান্ডে ঢুকলে আমি চাই মা আর তুমি ডারবানে চলে যাবে এবং আমি ফিরে না আসা পর্যন্ত ওখানেই থাকবে। কেন? এটা তো যুক্তিহীন, অর্থহীন দাবি, বলল মিস্টার ডাব। না বাবা, যুক্তিহীন না। এখানে তোমরা মোটেও নিরাপদ নও। জুল্লুরা বিশ্বাস করে আমি কোনোভাবে তোমাদের সাথে বন্ধনে আবদ্ধ। স্বর্গ আর মেঘ নিয়ে ওদের কথোপকথনের কথা তোমার নিশ্চয় মনে আছে। হয়তো কিছুই হবে না, কিন্তু তারপরও কিছুদিন ডারবানে থাকলে তো কোনো ক্ষতিবৃদ্ধি নেই। কিন্তু ওসব সোনার বান্দা মিস্টার ডাব নন। এখান থেকে না যাওয়ার পক্ষে একের পর এক যুক্তি দিতে লাগলেন তিনি। শেষের অফা হলো এভাবে যে জুলুল্যান্ডে যাবে রাসেল। আশা করা যায় দিন 8 মধ্যেই ফিরতে পারবে ও। ততদিন এখানেই থাকবে মিস্টার ডাব ও তার পরিবার। রাসেল ফিরে এলে পরে ওর অভিজ্ঞতার আলোকে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া হবে যে ওরা থাকবে না চলে যাবে। এই সিদ্ধান্তে সবাই খুশি। সিদ্ধান্ত হয়ে যাওয়ার আধ ঘন্টার মধ্যেই যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেল রাসেল। একটা ব্যাগে নিল কয়েকটা পোশাক, কিছু কফি, চিনি, কিছু ওষুধ ও ব্যক্তিগত কিছু টুকিটাকি জিনিস। আর সিদ্ধান্ত নিল রাজার পাঠানো ষাঁড়ের পিঠেও চড়বে না, ওটা নেবে অতিরিক্ত হিসেবে। চড়বে ওর পুরনো ও নির্ভরশীল ঘোড়াটার পিঠে। প্রস্তুত হয়ে জুলু, ইন্দুনা, টাম্বুসাকে ডাকলো রাসেল। ষাঁড়টাকে দেখিয়ে বলল, চলো পথ দেখাও। রাজা ডিনগানের সাথে দেখা করে আমার দাসীকে আনতে যাব আমি। সাথে সাথে রাসেলের প্রশংসা কীর্তন শুরু করলো সে। জুলুরা এই অতি প্রশংসা করাকে বলে বঙ্গা। তবে রাসেল ওকে থামিয়ে দিয়ে বলল পথ দেখাতে। রাসেলের বাবা ওকে ট্রেগুলার পার পর্যন্ত এগিয়ে দেবে, তাই সে গেল ঘোড়ায় স্যাডল পরাতে। বিদায় নিতে মায়ের কাছে এলো রাসেল। সিটিং রুমের খোলা জানালার পাশে বসে আছে সে। উদাস মনে তাকিয়ে আছে সাগরের দিকে। রাসেল গিয়ে বলল, মা, আমি তৈরি। তুমি কোনো দুশ্চিন্তা করো না। দেখো, 1 সপ্তাহের মধ্যেই নইকে নিয়ে ফিরে আসব। হ্যাঁ, আমারও মনে হয় নইকে নিয়েই ফিরবে তুমি। কিন্তু কিন্তু কি মা? জানি না। তোমাকে দেখতে পাবো না ভাবতেই পারছি না আমি। মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। জন্মানোর পর থেকে আজ পর্যন্ত কখনোই তোমাকে কাজ ছাড়া করিনি। রাসেলের মুখেও দুঃখের ছাপ ফুটল। বলল, মা, নইকে আমি ভালোবাসি বটে, কিন্তু তোমার চেয়ে বেশি না। তুমি বললে সব বাদ দিয়ে দেব, যাব না কোথাও। নইও ব্যাপারটা বুঝবে। নইয়ের দুর্ভাগ্যের কথা ভেবে রাসেলের চোখে পানি চলে এলো। না রাসেল, শুধু নই নয়, তোমার নিজের ভালোর জন্য তোমার যাওয়া দরকার। যদি তোমার বাবা তোমার কথা মানত তাহলে সব কিছুই অন্যরকম হতো, কিন্তু তা হবার নয়। সুতরাং যাও, ভালো কিছুর প্রত্যাশায় বুক বেঁধে সবচেয়ে খারাপের জন্য প্রস্তুতি নিয়ে তোমার ফেরার অপেক্ষায় থাকব, বলল রাসেলের মা। তুমি যা বলো মা। নাও,
আমাকে একটা চুমু দাও। ওই যে তোমার বাবা ডাকছে। যাও, রওনা হয়ে যাও। আর মনে রেখো, আমাদের যদি আর দেখা নাও হয়, আমি জানি আমাকে তুমি ভুলবে না। যাক, বাদ দাও ওসব। আমার দুঃস্বপ্ন শুনিয়ে তোমার মন খারাপ করব না। বিদায়, মা আমার, বিদায়। সুখী হও, চিরকাল সুখী থাকো, বলে মেয়েকে বিদায় দিল মিসেস ডাব। কিছু বলতে গেলে কেঁদে ফেলবে, তাই নীরবে মাকে চুমু খেয়ে চলে এলো র্যাসেল। বাবার সাথে এগিয়ে চলল টেগুলার দিকে। ওদের আগে আগে সাদা ষাঁড়ের লাগাম ধরে এগিয়ে চলল টাম্বুসা। টাম্বুসা তখন একবার পিছন ফিরে বলল, ইনকো সাজানা, রাজার হুকুম। কেউ আপনার সাথে জুলুল্যান্ডে যাবে না, মনে আছে? বাবা আমার সাথে টেগুলার তীর পর্যন্ত যাবে, বলল র্যাসেল। র্যাসেল আবিষ্কার করলো ওকে চলে যেতে দিয়ে ওর মায়ের মন খুবই খারাপ ছিল, কিন্তু বাবার মন মোটেও খারাপ নয়, উল্টো উৎফুল্ল হয়ে আছে সে। বেমালুম ভুলে বসে আছে যে এই যাত্রায় র্যাসেলের কোনো বিপদ ঘটতে পারে। নদীর তীরে পৌঁছতেই ওরা দেখল অপর পারে ওদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে বেশ কিছু কাফরি। র্যাসেলদের দেখেই ছুটে কয়েকজন লোক পানিতে নেমে পড়ল। নেমে হাতের চ্যাপ্টা লাঠি দিয়ে পানিতে চটাস চটাস বাড়ি মারতে থাকলো তারা। উদ্দেশ্য আশেপাশে কোনো কুমির থাকলে ওগুলোকে ভয় দেখিয়ে তাড়ানো। ওদিকে বিদায়ের সময় হয়ে আসতেই আপ্লুত হয়ে গেল মিস্টার ডাব। টাম্বুসাকে বলল মেয়ের সাথে সেও ডিনগানের কাছে যেতে চায়। বিষণ্ণ কণ্ঠে ইন্দুনা বলল, প্রার্থনাকারী, ওই যে বর্ষাধারীদের দেখছেন? নদীর অপর পারে পা রাখলেই খুন হয়ে যাবেন, ওরা মেরে ফেলবে আপনাকে। বলতে বলতেই আরও এক রেজিমেন্ট সৈন্যদের দেখা মিলল। ছন্দবদ্ধভাবে এগিয়ে আসছে ওরা। সবার হাতে বিরাট সাদা ঢাল আর মাথায় সাদা রং করা পাম পাতা। ইনকো সাজানার সম্মানে এই সাজ নিয়েছে ওরা। টাম্বুসা বলল, দেখেছেন ওদের? এত লোকের মধ্যে কার ক্ষমতা আছে ইনকো সাজানার গায়ে একটা ফুল দিয়ে টোকা দেবে? কিন্তু এখানে বেশিক্ষণ থাকলে ওরাই এপারে চলে আসবে, বর্ষা বসিয়ে দেবে আপনার বুকে। আমি ওদের রুখতে পারবো না। তর্ক অর্থহীন বুঝে ঘোড়া থেকে নেমে মেয়েকে একবার জড়িয়ে ধরে বিদায় জানালো মিস্টার ডাব। তাড়াহুড়ো করায় খুশিই হলো র্যাসেল, কারণ ও জানে দেরি করলে চোখের পানি ধরে রাখতে পারবে না। আর জুলুরা চোখের পানি ফেলাকে দুর্বলতা ভাবে। ওদের সামনে নিজেকে দুর্বলভাবে উপস্থাপন করতে চায় না র্যাসেল। ওরা পানিতে নামতেই পেছনে হাঁটু গেড়ে বসে প্রার্থনায় রত হলো মিস্টার ডাব। সন্দেহযুক্ত কণ্ঠে টাম্বুসা প্রশ্ন করল, সে কি আমাদের জাদু করছে, না আমাদের মঙ্গলের জন্য স্বর্গের কাছে প্রার্থনা করছে? সে জবাব দিল র্যাসেল। নদী পেটাতে থাকা দুই সারি কাফরি লোকের মধ্য দিয়ে টেগুলা পার হলো র্যাসেল। অপর পারে ওকে স্বাগত জানালো 2000-এর মতো সুসজ্জিত জুলু সৈন্য। র্যাসেলের মনে প্রশ্ন জাগল, এত দ্রুত ওরা এলো কোথা থেকে? উত্তরটা সহজেই অনুমেয়। তৈরি হয়ে এসেছিল জুলুরা। যেতে রাজি না হলে জোর করে র্যাসেলকে তুলে নিয়ে যেত। তখন নিঃসন্দেহে ছারখার হয়ে যেত রামাহ। এর বাসিন্দারা আর রামাহ ঘিরে বসবাস করা কাফরিদের সবাই। বলা চলে স্বেচ্ছায় এসে অজান্তে হলেও দূরদর্শী একটা কাজ করেছে র্যাসেল। সোজা হয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ঘোড়ার পিঠে বসেছে র্যাসেল। পরনে সাদা পোশাক আর পিঠের উপর ঝুলছে ঝকঝকে সোনালি চুল। দ্বিধাহীন চিত্রে র্যাসেলকে এগিয়ে আসতে দেখে ছুটে এলো রেজিমেন্টের ক্যাপ্টেন। চিৎকার করে বলতে থাকলো, ও নোম কুবুলোয়ানার আত্মার ধারক,
স্বর্গের কুমারী, মহান হাতি, উপাধিধারী আমাজুলুদের রাজা। জিনগান এর তরফ থেকে জুলুল্যান্ডে আপনাকে স্বাগত জানাচ্ছি। ওর দিকে সেভাবে নজর দিল না র্যাসেল, তবে মনে মনে ভাবতে থাকলো, নোম কুবুল ওয়ানা কে বা কি। পরে অবশ্য আবিষ্কার করেছে এটা ইনকো সাজানা ই জুলাইয়ের আরেক নাম। জুলু বিশ্বাস মতে এই শ্বেতাঙ্গ আত্মাই জুলুদের ভাগ্যের নির্ধারক। আজ জুলুরা ভেবে নিয়েছে সেই আত্মার পার্থিব রূপই হচ্ছে র্যাসেল। নদীর পানি ছেড়ে শুকনো মাটিতে পা ফেলল র্যাসেল। সাথে সাথেই ঢালের গায়ে বর্ষার হাতল দিয়ে ছন্দবদ্ধভাবে আঘাত করে ওকে স্বাগত জানালো পুরো 2 রেজিমেন্ট সৈন্য। প্রথমেও ওরা খুব নরমভাবে ঢালের গায়ে আঘাত করতে থাকলো। মনে হলো যেন সাগরে মৃদু ঢেউয়ের মর্মর ধ্বনি। উত্তর উত্তর বাড়তে থাকলো আওয়াজ। মৃদু কল্লোল রূপ নিল উন্মত্ত তরঙ্গে। শেষে ঢাল পেটানোর আওয়াজ পরিণত হলো বজ্রগম্ভীর গর্জনে। পাহাড়ে পাহাড়ে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো সেই আওয়াজ। 2000 ঢালের গায়ে বর্ষার হাতলের আঘাতে কী রব তৈরি হয়, তার ব্যাপকতা সেফ লিখে বোঝানো সম্ভব নয়। তারপর হঠাৎই থেমে গেল ঢাল পেটানো। মুহূর্তেই নেমে এলো পিনপতন নীরবতা। তারপর কোনো একটা সংকেত পেয়ে 2000 সৈন্যের প্রত্যেকে একসাথে সূর্যের আলো প্রতিফলিত করল তাদের বর্ষার ফলায়। সেটাও এক দেখার মতো দৃশ্য। তারপর একসাথে সবগুলো বর্ষা তুলে ধরা হলো আকাশের দিকে। একযোগে 2 রেজিমেন্ট সৈন্য হাঁক দিয়ে বলল, বায়াতে। ইনকো সাজানা ই জুলাকে রাজকীয় সেলুট দিল সৈন্যরা। পুরো ব্যাপারটা সম্পূর্ণ হলো খুবই সুশৃঙ্খল ভাবে। র্যাসেলের মনে কোনো সন্দেহই রইল না যে জুলুদের কাছে সত্যিই ও স্বর্গের আত্মা, মোটেও কোনো সাধারণ শ্বেতাঙ্গ নারী নয়। এদিকে জুলুদের এই বজ্রগম্ভীর গর্জনে স্বাগত জানানো দেখে ভীষণ ঘাবড়ে গেছে র্যাসেলের ঘোড়াটা। আতঙ্কিত হয়ে উঠেছে ওটা। লাফিয়ে উঠে দাঁড়িয়ে গেছে পেছনের 2 পায়ের উপর। ঘোড়াটাকে সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে র্যাসেল। তবে বেশ ভালো ঘোড়সওয়ার ও, তাই খানিক সমস্যা হলেও সামলে নিল। ঘোড়াটার লাফিয়ে ওঠা সামলাতে না পারলে ইনকো সাজানা হিসেবে ওর সম্মান নির্ঘাত কমে যেত। ঈশ্বরকে ধন্যবাদ যে পড়ে যায়নি র্যাসেল। জুলুদের বেশিরভাগই তখন পর্যন্ত ঘোড়া দেখেনি। ফলে ভয় পেয়ে লাফিয়ে ওঠাটা ওদের কাছেও আতঙ্ক জাগা নিয়ে একটা ব্যাপার। ওরা ধরেই নিল জাদুকরী প্রাণী যদি নাও হয়, নিঃসন্দেহে ভীষণ বিপজ্জনক প্রাণী এই ঘোড়া। ঘোড়াটা যখন লাফিয়ে ঝাঁপিয়ে ডানে ঘুরে বামে হেলে 4 পা ছুড়ল জুলুদের কাছে, সেটা হয়ে দাঁড়ালো রীতিমতো ভীতিকর এক ব্যাপার। আঁতকে উঠল ওরা। একই সাথে অবাক হয়ে ভাবল, এই তুলকালামের মধ্যেও কি সুন্দরভাবে জানোয়ারটাকে সামলে নিয়ে সেটার পিঠে বসে আছে মহান ইনকো সাজানা।